সুপ্রিয় শিক্ষার্থী, টিউটর সেবার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের যে মূল বিষয়টা আসলে আমাদের যেটা না করলেই না বা যেটা না জানলেই না। আমরা জানি যে হিসাব বিজ্ঞানটা হচ্ছে হিসাবের বিজ্ঞান, মানে এখানে আমরা হিসাবকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে যাই তাহলে এখানে কিছু বিজ্ঞানের সামঞ্জস্যতা থাকে। তো সেই সুবাদে আমরা আজকের এই ক্লাসটা যাতে করে আমরা হিসাব বিজ্ঞানটাকে খুব ইজিলি আমাদের মাঝে উপস্থাপন করতে পারি বা আমরা শিখতে পারি, সেই সুবাদে আজকের ক্লাসে আমরা শিখব। তো শুরুতেই আমি আজকে আলোচনা করব যে হিসাব বিজ্ঞানের মূল বিষয় বা আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে হিসাব কি, বা তারপর হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ এবং লেনদেন কি। তো আজকে আমরা এটা সম্পূর্ণভাবে আলাদা ভাবে আজকে ক্লাসটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। তো শুরুতে আমরা জানবো যে হিসাব কি। এখানে লেখা আছে বোর্ডে যে হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে হিসাব রক্ষণের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে হিসাব বলে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই একটা হিসাব আমরা করব কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের। তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে লেনদেন মানে কি, প্রতিনিয়ত যে একটা করে লেনদেন হয়। আমরা জানি যে একটা ব্যবসার প্রত্যেকটা হিসাব তারা ডে বাই ডে সেটা সমাধান করে রাখে, কারণ মাস শেষে সেটার একটা হিসাবের সামারাইজ করতে হয়। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সংঘটিত, মানে আজকে যে একটা লেনদেন হবে এই লেনদেনটা সংঘটিত হওয়ার সাথে সাথেই হিসাব রক্ষণের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা হিসাব কি করি, একটা নির্দিষ্ট একটা নিয়ম থাকে। এই নিয়ম অনুযায়ী আমরা কি করব, উপযুক্ত শিরোনামে। কারণ আমাদের হিসাব বিজ্ঞানে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা সমাধান আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে সমাধান করে থাকি। আর প্রত্যেকটা অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ছক থাকে, আলাদা আলাদা নিয়ম থাকে। তো সেটাই বলা হচ্ছে যে একটি কি উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হিসাব বলে। মানে আমরা যে হিসাবটা লিখবো অবশ্যই সেটা কি হতে হবে, এটা একটা স্থায়ী হিসাব হতে হবে। দেখা যাচ্ছে যে আজকে আমার কাছে একটা হিসাব আসলো, আমি এটা আজকে অন্য একটা খাতায় লিখে রাখলাম, কালকে আরেকটা হিসাব আসলো, সেই হিসাবটা আমি আরেকটা খাতায় লিখে রাখলাম। এইভাবে দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত যদি আমরা আলাদা আলাদা ভাবে হিসাবগুলো লিপিবদ্ধ করে রাখি তাহলে আমরা সঠিকভাবে কিন্তু হিসাবটাকে কি করতে পারবো না, মাস শেষে উপস্থাপন করতে পারবো না। তাই নির্দিষ্ট ফরম্যাটে এবং নির্দিষ্ট শিরোনামে স্থায়ীভাবে হিসাবটাকে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাহলেই কি হবে, সেটাকে হিসাব বলে আমরা তুলে ধরতে পারি বা হিসাব বলতে পারি আমরা সেটাকে। তো ধন্যবাদ। এরপর যদি আমরা বলি যে এই হিসাবটা নিয়ে আমরা আরো পরবর্তীতে যে আলোচনা আছে আমরা আলোচনা করব। তো এর পরের বিষয়টা হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। এবারে আমরা হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমরা হিসাবটা শিখলাম, তো অবশ্যই আমরা যখন হিসাবটা শিখবো তো এই হিসাবটাকে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা শ্রেণী বিভাগ করা হয়েছে যে আসলে হিসাব কত প্রকার হতে পারে, বা আমাদের হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব বিজ্ঞানটা ভালোভাবে শিখতে যাব তখন হিসাব বিজ্ঞানটা আসলে কতভাবে আমাদের মাঝে উপস্থাপন হতে পারে, তো সেই সম্পর্কে আমরা এখন জানবো। তো শুরুতেই আমি বলছি যে হিসাব প্রধানত দুই প্রকার। হিসাব বিজ্ঞানের ভাষায় দুই ভাগে ভাগ করা হয়, প্রধানত দুই প্রকার। সেটা হচ্ছে এক নাম্বার সনাতন বা ব্রিটিশ পদ্ধতি, যেটাকে বলা হয় অনেক পুরনো পদ্ধতি, এটা অনেক আগের পদ্ধতি, তাই এটাকে বলা হচ্ছে সনাতন বা ব্রিটিশ পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি, যেটা আমাদের এখন আধুনিক যুগ, এই আধুনিকের সময়ে যে হিসাবটা করা হয় সেটাকে বলা হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। তারপরে আমরা যদি এই যে সনাতন বা ব্রিটিশ পদ্ধতি বা আধুনিক বা সমীকরণ পদ্ধতি এই দুইটাকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে যাই তাহলে আবার আমরা কত ধরনের হিসাব পেতে পারি সেটা আমরা এখন দেখব। তো প্রথমেই লেখা হচ্ছে সনাতন পদ্ধতি। এই যে সনাতন পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই সনাতন পদ্ধতি হয় আবার কত প্রকার, দুই প্রকার। যেমন একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক যদি আমরা বলতে যাই যে ব্যক্তিবাচক হিসাবগুলো কোনগুলো হতে পারে, যেমন প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব। এই যে প্রদেয় হিসাবটা কিভাবে হয়, আমি যদি কারো কাছ থেকে বাকিতে কোনো কিছু ক্রয় করি তাহলে সে আমার কাছে কি থাকতেছে, প্রদেয় বা পাওনাদার। এই যে প্রদেয় হিসাব কি, একজন ব্যক্তি, এই কারণে এটাকে ব্যক্তিবাচক বলা হচ্ছে। সেম ভাবে যদি আমরা বাকিতে বিক্রয় করি তাহলেও সেটা কি হয়ে যাচ্ছে, একটা ব্যক্তিবাচক শব্দে রূপান্তর হচ্ছে। যেমন সেটা কি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে রূপান্তর হচ্ছে। আর অব্যক্তিবাচক মানে কি, এটা অব্যক্তিবাচক, সেটা আমরা দেখব যে অব্যক্তিবাচক অনেক সময় হিসাব আসতে পারে। এরপর এই ব্যক্তিবাচক হিসাবকে যদি আবার আমরা ভাগ করতে যাই তাহলে দেখা যায় যে দুই প্রকার।
ব্যক্তিবাচক হিসাব কত প্রকার? দুই প্রকার। যেমন এক নম্বর হচ্ছে সম্পত্তিবাচক আর একটা হচ্ছে নামিকবাচক। আসলে হয়তোবা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে এগুলো শিখে কি করব বা এগুলো জানার কি প্রয়োজন আছে। আসল কথা যে হিসাব বিজ্ঞান যখন আমরা করতে যাব, আমরা জানি যে হিসাব বিজ্ঞান মূলত হিসাবের একটা খেলা, বা সম্পূর্ণ যতগুলো কাজকর্ম হবে, যতগুলো কর্মকাণ্ড এখানে লিপ্ত থাকবে, সবগুলো কি একটা হিসাবের মাধ্যমে প্রকাশিত করতে হবে। তাই আমাদের এই হিসাবের শ্রেণী বিভাগটা জানা প্রয়োজন। আর আমি একটা কথা বলে নেই যে এই হিসাব বিজ্ঞানের যে মূল বিষয়টা আমাদের যেটা অবশ্যই জানতে হবে, আমরা যদি অধ্যায় বাই অধ্যায় অঙ্কগুলো আমাদের নিজের মতো করে ক্যাপচার করতে পারি, তাহলে দেখা যায় যে সেটা আমাদের ভেতরে কি ওইভাবে অধ্যায় ভিত্তিকে থাকতে পারে। কিন্তু আমরা যদি দেখা যায় যে একটা সিলেবাস অনুযায়ী আমরা সেটা কি ধারাবাহিকভাবে যদি আমাদের মাঝে উপস্থাপন করতে পারি বা আমরা যদি শিখতে পারি, তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান শুধুমাত্র যে অধ্যায় বাই অধ্যায় আমাদের কাছে এসে দাঁড়াবে তা না, আমরা যত প্রকার অঙ্ক করতে যাব না কেন আমরা খুব ইজিলি সেটা সমাধান করতে পারবো। তো সেই কারণে আমি বলতেছি যে হিসাবের শ্রেণী বিভাগটা আমাদের জানা প্রয়োজন। আর এটা এই কারণে আরো জানা প্রয়োজন যেহেতু আমাদের কোশ্চেনের প্যাটার্নটা হয় কিভাবে, একটা হয় সৃজনশীল আর একটা এমসিকিউ। তো অনেক সময় দেখা যায় যে এমসিকিউ আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা আমাদের মাঝে এসে যায়। তো যাই হোক, তো আমরা এখন শিখলাম হচ্ছে সনাতন পদ্ধতির বা ব্রিটিশ পদ্ধতির যে হিসাবকে আমরা ক্লাসিফিকেশন করেছি বা শ্রেণী বিভাগ দেখানো হয়েছিল, তো আমি সেটা সনাতন পদ্ধতিতে দেখালাম। এখন আমরা দেখব আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। তাহলে চলো দেখা যাক আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাব আবার কত প্রকার হতে পারে। তাহলে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়, কারণ এটা আধুনিক সময়ে এখনকার সময়ে আমরা যত প্রকার অঙ্কগুলো করি সব অঙ্কে কিন্তু আমরা এই আধুনিক পদ্ধতিটাকে কি করি সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাহলে আমরা এখন যদি দেখি যে এই 5 প্রকার হিসাবের শ্রেণী বিভাগে কি কি থাকতে পারে। 1 নম্বরে হচ্ছে সম্পদ, 2 নম্বরে ব্যয়, 3 নম্বরে আয়, 4 নম্বরে দায়, 5 নম্বরে মালিকানা সত্ত্ব। তাহলে এই যে আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব, এই যে 5টা শ্রেণী বিভাগ, এই 5টা শ্রেণী বিভাগই হচ্ছে আমাদের আধুনিক বা সমীকরণ পদ্ধতির কি অন্তর্ভুক্ত হিসাব। তাহলে এখন এগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, খুব ভালোভাবে এই 5টা শ্রেণী বিভাগের এই 5টা নামকে বা 5টা হিসাবকে সম্পূর্ণভাবে আমাদের কি করতে হবে, চিনতে হবে এবং জানতে হবে। তাহলে আমি যদি শুরুতেই বলি যে সম্পদ, সম্পদ হিসাব, সম্পদ হিসাবটা কিরকম হতে পারে, যে লেনদেনে, একটা লেনদেনে কি হবে, একটা সম্পত্তি মানে সম্পত্তিবাচক যে হিসাবগুলো থাকবে, মানে আমরা কোনো কিছু মানে কোনো বস্তুকে বা যে কোনো জিনিসকে যেটাকে আমরা সম্পদ বলতে বোঝাই, এই সম্পদকে কি করতে হবে, সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটবে এমন কিছু বোঝাচ্ছে, সেগুলোকে বলা হয় সম্পদবাচক হিসাব। তারপরে হচ্ছে ব্যয়, ব্যয় মানে আমরা অবশ্যই বুঝি যে একটা প্রতিষ্ঠানের যে সমস্ত বিষয়গুলো কি হবে, খরচ হবে বা চলে যাবে, এই বিষয়টাকে বলা হয় ব্যয়। তাহলে ব্যয় একটা প্রতিষ্ঠানে হতে পারে সবসময়ের জন্য, তো ব্যয় হচ্ছে একটা হিসাবের অন্তর্ভুক্ত। এরপরে আয়, আয়টা হচ্ছে কি কোন মাধ্যমে আমার কাছে টাকা আসতেছে বা আসবে বা সেই টাকাটা আমি পাচ্ছি, যেমন আমরা কোনো কিছু বিক্রয় করলে টাকা পাই। এরপরে হচ্ছে কোনো কমিশন পাচ্ছি যেটাকে বলা হয় প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশনের মাধ্যমে আমাদের কি হয়, আয় হয়। আর ব্যয়ের যদি উদাহরণ বলি, আমরা স্কিপ করছিলাম সেই ব্যয়, ব্যয়ের উদাহরণ বলতে গেলে যেমন বেতন, ভাড়া, কমিশন প্রদান, বার্তা প্রদান, এগুলোকে বলা হয় কি ব্যয়। এরপর যদি আসি আমরা দায়, দায় কাকে বলে, দায় মানে কেউ আমার কাছ থেকে টাকা পাবে বা কোনো কিছু পাবে বা কোনো কিছুর বিনিময়ে আমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছি, বাট সেটার অতিরিক্ত তাকে দিতে হবে বা সেই টাকাটা আমাকে কোনো এক সময় দিতে হবে, সেটাকে বলা হয় কি দায়। এরপর আসি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বটা হচ্ছে কি, মালিকানা সত্ত্ব মানে মালিকের নিজস্ব সত্ত্ব, মানে একটা মালিক যে থাকবে তার নিজস্ব যতটুকু শর্ত থাকবে সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। সমস্যা নাই, আমরা পরবর্তী ক্লাসে এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা যে ক্লাসিফিকেশন আছে বা আলাদা আলাদা যে নিয়ম আছে বা মালিকানা সত্ত্বটা কিভাবে আসলো, এরপর সম্পদ মানে কি কি হতে পারে, সম্পদকে আবার ভাগ করা হয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তো আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ছিল হিসাব কি, 2 নম্বরে ছিল হিসাবের শ্রেণী বিভাগ। তাহলে আমরা কিন্তু হিসাবের শ্রেণী বিভাগে আগে আমরা যেটা দেখলাম সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ কি কি হতে পারে, এরপর আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ কি হতে পারে। তো আমরা কি করব, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখবো যে আসলে হিসাবকে আমরা এইভাবে ভাগ করতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে যে হিসাবের 5টা শ্রেণী বিভাগ, এটা আমি কেন এই যে এই ধারাবাহিকতায় লিখলাম, হয়তো অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার আমরা যদি আয়টাকে আগে দেই, দায়টাকে পরে দেই, বা ব্যয়টাকে পরে দেই, সম্পদটাকে আগে দেই, হবে না? হ্যাঁ অবশ্যই, আমরা হিসাবের 5টা শ্রেণীকে আমরা যে কোনো ভাবে প্রেজেন্ট করতে পারি।
তবে আমি এই ধারাবাহিকতাটা কেন দিলাম এটা জানতে হলে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখব যে আমি কেন এই ধারাবাহিকতায় আমি এভাবে হিসাবের শ্রেণীটাকে বোর্ডে লিখলাম বা তোমাদের মাঝে উপস্থাপন করলাম।